আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হবে ট্রেডিং সাইকোলজির উপর। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে পয়েন্ট আউট করার চেষ্টা করব ঠিক কি কারণে আমাদের লসের পরিমাণটা বেশি হয় এবং কোন ভুলগুলো থেকে যদি আমরা রিকভার করতে পারি, মানে এই ভুলগুলো যদি আমরা পরবর্তীতে আর নতুন করে না করি, তাহলে আমাদের লসের মাত্রাটা অনেকাংশেই কমে যাবে। আমরা চার্ট প্যাটার্ন ফলো করি, আমরা অনেকেই টেকনিক্যাল অ্যানালিসিস বুঝি, অনেকে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিত্তিতে ট্রেড করি বা ইনভেস্ট করি, কিন্তু মূল সমস্যা হচ্ছে আমাদের দেশে যারা বিনিয়োগকারী, এখানে আমাদের মার্কেটেরও দোষ আছে, সেটাকে আমি অ্যাভয়েড করছি না, বাট আমাদের দেশের যারা বিনিয়োগকারী, আমাদের ট্রেডিং সাইকোলজিতে ব্যাপক পরিমাণে সমস্যা রয়েছে। তো আমি ট্রেডিং সাইকোলজির ওপর কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করব যেই পয়েন্টগুলো আমাদের ট্রেডিংয়ের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি বড় লসের কারণ হয়ে দাঁড়ায়। আমি পয়েন্টগুলো বলছি এবং আপনি যদি মনে করেন যে এই পয়েন্টগুলো জানতে পারলেই আপনার হয়ে যাবে, তাহলে আমি এই যে দেখেন প্রথমে 1 থেকে 6 পর্যন্ত আছে, এরপরে আবার 7 থেকে 13 পর্যন্ত, এই যে লাস্টে 16 পর্যন্ত। আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে এই ভিডিওটাকে স্কিপ করতে পারেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি আপনাকে শুধু এই 16টা পয়েন্ট বলে দিব না, আমি এই পয়েন্টগুলো বলার পর এই পয়েন্টগুলোর সাথে আপনার হ্যাবিটকে রিলেট করে দিব এবং এই কাজগুলো আমরা কিভাবে কোন ডিসিশনাল সিচুয়েশনে করে থাকি সেই জিনিসটা তুলে ধরবো এবং চোখ বন্ধ করে আপনি নিজেই রিয়ালাইজ করতে পারবেন যে আপনার আজ পর্যন্ত যতগুলো লস হয়েছে, প্রত্যেকটা লসের পিছনে এই 16টা রিজনের কোনো না কোনো একটা আপনি করেছেন। আপনি এমন কোনো ট্রেড এক্সিকিউট করেন নাই যেই ট্রেডে এই 16টার একটা ভুলও আপনি করেন নাই, কিন্তু আপনার লস হয়েছে। সো আপনি এই জিনিসটা একটু খেয়াল করেন এবং নিজের সাথে মিলান, দেখেন আপনার ট্রেডিং যে স্টাইল, আপনার ট্রেডিংয়ের যে প্যাটার্ন, সেটার সাথে কতটুকু মিলে এবং এইখান থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন। প্রথম পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে নিজের উদ্দেশ্য সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা নাই। এই কথাটার মানে হচ্ছে আমরা আসলে ট্রেডিং করতে আসছি নাকি আমরা ইনভেস্ট করতে আসছি। আমরা যে টাকাটা ইনভেস্ট করব বা ট্রেড করব, সেই টাকাটাকে কি আমরা ক্যাপিটাল গেইনের জন্য মার্কেটে আসছি, নাকি ডিভিডেন্ড খাওয়ার জন্য মার্কেটে আসছি, নাকি লং টার্মে একটা বড় অ্যাসেট তৈরি করার জন্য মার্কেটে আসছি, আমরা জানি না। আমরা কোন স্টকে ভালো ডিভিডেন্ড, এটা খেয়াল করেও কখনো ইনভেস্ট করি, আবার কখনো প্রাইস আপ হচ্ছে সেইটা দেখেও ইনভেস্ট করি, কখনো নিউজেও ইনভেস্ট করি। মানে আলটিমেটলি আমরা ইনভেস্ট করার কোনো একটা উপলক্ষ খুঁজে পেলেই ইনভেস্ট করে বসে থাকি, বাট আলটিমেটলি আমার নিজের প্ল্যানটা কি, আমি আসলে কি চাচ্ছি সেটা আমরা জানি না। সো এই জায়গা থেকে আমাদেরকে ক্লিয়ার হতে হবে, আজকের ভিডিওর পরে আপনাকে প্রথমে ক্লিয়ার হতে হবে আপনি আসলে ইনভেস্টর নাকি আপনি ট্রেডার। যদি আপনি ইনভেস্টর হন, তাহলে কি আপনি মিড টার্মের বেসিসে ক্যাপিটাল গেইন করার জন্য ইনভেস্টমেন্ট করেন, নাকি আপনি লং টার্মে একটা বড় পোর্টফোলিও তৈরি করবেন, যেই পোর্টফোলিওর মাধ্যমে ভবিষ্যতে 50 বছরের পরে বা 60 বছরের পরে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, এই পোর্টফোলিও থেকে যেই ডিভিডেন্ড আসবে সেই ডিভিডেন্ড দিয়েই আপনার অবশিষ্ট জীবনটা কেটে যাবে। ইনভেস্টমেন্টের এই দুইটা উদ্দেশ্য কিন্তু থাকে, একটা ক্যাপিটাল গেইন আর একটা হচ্ছে লং টার্ম কর্পাস জেনারেট করা, যেটা আপনার রিটায়ারমেন্টের সঙ্গী হবে। এই জায়গায় আপনাকে আগে ক্লিয়ার হতে হবে। যদি আপনি এই জায়গায় ক্লিয়ার হইতে পারেন, লং টার্ম এসআইপি যদি আপনি করতে চান, অর্থাৎ রিটায়ারমেন্টের পরে এই পোর্টফোলিওই আপনাকে সারা জীবন চালাবে, এইটা যদি আপনার মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে বেস্ট অপশন হচ্ছে আমার চ্যানেলে দেওয়া গত কয়েক সপ্তাহ আগে মিউচুয়াল ফান্ড নিয়ে 3টা ভিডিও করা আছে, সেই ভিডিওগুলো দেখে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, আবার বলছি, ভুল একটা কনসেপ্ট প্রচলিত আছে আমাদের মার্কেটে, শেয়ার মার্কেটে লিস্টেড মিউচুয়াল ফান্ডগুলোকে কিনে আমরা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি, এটা কিন্তু টোটালি রং কনসেপ্ট। শেয়ার মার্কেটে লিস্টেড মিউচুয়াল ফান্ডে কখনো আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করার জন্য কেউ সাজেস্ট করে না। ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, যেগুলো ফান্ড ম্যানেজার দ্বারা নিয়ন্ত্রিত, মার্কেটের বাইরে এসআইপি আকারে ইনভেস্ট করা যায়। আমি 5টা রিকমেন্ড করেও দিয়েছি যে কোন 5টা কোম্পানি বেটার পারফর্ম করছে, কাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওইখান থেকে বেছে নিয়ে যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে আপনি লং টার্ম বেসিসে এসআইপি করে একটা বড় পোর্টফোলিও তৈরি করতে পারেন, অথবা সেম পোর্টফোলিওগুলোকে ফলো করে আপনি নিজে পোর্টফোলিও বিল্ড করতে পারেন। এইটা যদি আপনার উদ্দেশ্য না হয়, যদি আপনি লং টার্ম মানে মিনিমাম 15 বছর, যদি আপনি এই 15 বছরের জন্য এসআইপিতে ইনভেস্ট করতে না পারেন, তাহলে আজকের পর থেকে আমাকে কিংবা কাউকেই জিজ্ঞেস করেন না এসআইপি সম্পর্কে ধারণা দেন,
কোন স্টকে এসআইপি করলে ভালো হবে, এই ধরনের প্রশ্ন কাউকে করবেন না, কারণ 15 বছরের নিচে এসআইপি করলে এসআইপির রেজাল্ট আপনি ভালো পাবেন না, সেই ক্ষেত্রে এসআইপিটা আপনার জন্য বেটার চয়েস না। একটা গেল। 2 নাম্বার হচ্ছে আপনি ক্যাপিটাল গেইনের জন্য শুধুমাত্র ইনভেস্ট করেন এবং আপনি এত লম্বা সময় ইনভেস্ট করতে পারেন না, তাহলে আমাদের মার্কেটের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফান্ডামেন্টাল স্টক ধাপে ধাপে অ্যাভারেজ ডাউন করে বটম প্রাইসে পিক করা এবং 3 থেকে 5 বছর পর্যন্ত সেই স্টকটা হোল্ডিং নিয়ে প্ল্যান করা। এটা শুধুমাত্র ক্যাপিটাল গেইনের জন্য আপনি চিন্তা করবেন। এখানে আপনি দেখবেন কোন স্টকগুলোর মুভমেন্ট ভালো হয়। এখানে আপনার ডিভিডেন্ডটা 100% মুখ্য উদ্দেশ্য হবে না, এখানে আপনি ডিভিডেন্ডকে কনসিডার করতে পারবেন। এখানে আপনাকে চিন্তা করতে হবে প্রাইজের মুভমেন্ট নিয়ে। এই দুইটা উদ্দেশ্যের মধ্যে কোনোটাই যদি আপনার সাথে ম্যাচ না করে, আগে চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করেন এবং মিলিয়ে দেখেন আপনি আজ পর্যন্ত কতবার স্টক কিনে 3 বছরের বেশি সময় হোল্ড করেছেন। যদি আপনি স্টক কিনে 3 বছরের বেশি সময় হোল্ড করতে না পারেন বা এই অভিজ্ঞতা আপনার না থাকে, তাহলে আজকের পর কাউকে জিজ্ঞেস করবেন না লং টার্ম স্টক কোনটা ভালো হবে, লং টার্মে আমি ইনভেস্ট করতে চাই। এগুলো জাস্ট সাইকোলজিক্যাল প্রবলেম। আমরা নিজেরা ক্লিয়ার না হয়েই অনুমান নির্ভর আমরা একটা স্টক কিনে হা করে বসে থাকি। অ্যান্ড ফাইনালি আপনি যদি ট্রেডার হতে চান, সেই ক্ষেত্রে আপনার প্র্যাকটিসটা হইতে হবে ডিফারেন্ট রকম। ট্রেডিং এর ক্ষেত্রে আপনি কোন স্টকের ফান্ডামেন্টাল ডাটা নিয়ে চিন্তা করে আপনার কোনো লাভ নাই, কোন স্টকের ইপিএস নিয়ে চিন্তা করেও আপনার কোনো লাভ নাই। সেই ক্ষেত্রে আপনাকে ট্রেডিং এর স্ট্যান্ডার্ড নিয়ম কি কি সেইটা জেনে সেগুলো ফলো করতে হবে। আপনার যদি সেই জিনিসগুলো জানার আগ্রহ থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন যে ট্রেডিং করার বেস্ট প্র্যাকটিস কি কি সেটা জানতে চাই। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো ট্রেডিং এর জন্য কি কি করতে হবে সেটা নিয়ে। একটা পয়েন্ট ক্লিয়ার করলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্টকের ধরন নির্ধারণে ভুল হয়। 2 নম্বর পয়েন্টটা 1 নম্বর পয়েন্টের সাথে সম্পূর্ণই রিলেটেড। 2 নম্বর পয়েন্টটা তখনই আপনার ভুল হবে না যখন আপনি নিজের উদ্দেশ্য সম্পর্কে ক্লিয়ার হবেন। কারণ ধরেন মার্কেটে এখন 300-400 কোটি টাকা ভলিউম হচ্ছে। এখন এই সময়ে এসে আপনি দেখতেছেন ব্যাটবিসি একটু বাড়তেছে, জিপি একটু বাড়তেছে, কোনোদিন হয়তো আপনার কোনো একটা বড় ব্যাংক একটু বাড়তেছে, বাট আপনি ট্রেডিং এর জন্য এই স্টকটাতে ইনভেস্ট করে বসে থাকলেন। এই যে ভুলটা আপনি করলেন, কারণ আপনি বুঝতেছেনই না যে আপনি কত ভারী একটা স্টক কিনতেছেন আর মার্কেটে এই মুহূর্তে ভলিউম কত। মার্কেটের ভলিউম বা মার্কেটের সিচুয়েশনের সাথে রিলেট করতে পারে, অর্থাৎ মার্কেট যেই অবস্থায় চলতেছে সেই অবস্থায় প্রাইস বাড়তে পারে কোন ধরনের স্টকের, সেটা আপনাকে আগে বুঝতে হবে। আমি বলতেছি না যে পার্টিকুলার কোন একটা স্টক আপনি বুঝতে পারবেন না, এটা পসিবল না, এটা আমিও পারবো না, বাট কোন টাইপের স্টক এখন ইনভেস্ট করতে হবে বা ট্রেড করতে হবে, আর কোন টাইপের স্টক ভলিউম বাড়লে আমাকে সিলেক্ট করতে হবে, কোন টাইপের স্টক ইপিএস এর ভিত্তিতে আমাকে সিলেক্ট করতে হবে, আর কোনগুলো চার্টের ভিত্তিতে করতে হবে, এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। সো এই জায়গায় আমি আর বড় করছি না। আপনি এই দুইটা পয়েন্টকে যখন মার্চ করবেন, তখন আপনার স্টকের ধরনটা কিন্তু ফিল্টার আউট হয়ে স্টকের সংখ্যা অনেক কমে আসবে। এরপর আমাদের ক্ষেত্রে যে আরেকটা মেজর চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডেও টাকা হাতে আসলেই ট্রেড নেওয়া, অর্থাৎ আমরা কিন্তু টাকা হাতে রাখতে পারি না। বেশিরভাগ বিনিয়োগকারী যখন আমাকে প্রশ্ন করে ইনবক্সে কিংবা কমেন্ট সেকশনে, তাদের মূল একটা প্রশ্ন থাকে, ভাই আজকে কেনার জন্য একটা স্টক দেন। বাট তারা এই প্রশ্নটা করে না যে আমার কাছে এতটুকু টাকা আছে, এটাকে কিভাবে ফান্ড ম্যানেজমেন্ট করে আমি ট্রেডিং করতে পারি, অথবা এটাকে ফান্ড ম্যানেজমেন্ট করে আমি কিভাবে ইনভেস্টমেন্টের প্ল্যান করতে পারি। সবারই চাওয়াটা থাকে আজকে কেনার মতো একটা স্টক দেন, অথচ এমনও হইতে পারে যে এইটা ইপিএস এর সপ্তাহ চলতেছে, যেমন গত এই যে রানিং সপ্তাহটা গেল, এই সপ্তাহটা কিন্তু ইপিএস এর সপ্তাহ ছিল। তো ইপিএস এর সপ্তাহে ইপিএস আগামী কালকে বা আগামী পরশুদিন আসবে জেনেও ওই ইপিএস এর টেনশন মাথার উপরে রেখেও মানুষের হাতে ক্যাশ টাকা আছে বিধায় তাকে ট্রেড নিতে হবে, এই একটা মেন্টালিটি। আরেকটা হচ্ছে ইন্ডেক্স সমানে ডাউন ট্রেন্ড আছে, প্রতিদিন 30-40 পয়েন্ট করে কমতেছে, আপনি দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত সাপোর্ট নিচ্ছে না, বাট তারপরেও একটা ট্রেডে লস হয়েছে, ওই ট্রেডের লসটা রিকভার করার জন্য আমাকে আরেকটা ট্রেড নিতেই হবে, কারণ আমার আগের লসটা রিকভার করতে হবে। এইটা 100% একটা ভুল মেথড। এই মেথডে আপনার লস শুধু বাড়তেই থাকবে। ডাউন ট্রেন্ড যখন কন্টিনিউ করে ওই সময় টাকা ক্যাশ করে সাইড লাইনে বসে থাকতে হয়। আমি এটা ট্রেডিং এর জন্য বলছি, ইনভেস্টমেন্টের কথা বলছি না। ইনভেস্টমেন্টের কনসেপ্ট টোটালি আলাদা, ওইটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। বাট ডাউন ট্রেন্ড চলাকালীন সময় ট্রেডিং টোটালি স্টপ করে আপনাকে ক্যাশ হোল্ড করাটা শিখতে হবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে নিজের কোনো ওয়াচ লিস্ট না থাকা। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই একজোটে জিজ্ঞেস করবেন, ভাই এটা বুঝি কিন্তু ওয়াচ লিস্ট কিভাবে বানাবো এটা বুঝি না।
এতগুলা স্টক, 400+ স্টক আমাদের মার্কেটে, এইখান থেকে 20টা 30টা স্টক আমি কিভাবে সিলেকশন করব, আমি ওয়াচ লিস্টটা বানাবো কি করে? হ্যাঁ, ওয়াচ লিস্ট বানানোর উপর ইন ডেপথ একটা আলাদা ভিডিও হইতে পারে যদি আপনাদের ওয়াচ লিস্ট বানানো শেখার প্রতি আগ্রহ থাকে, কারণ আমিও তো ওয়াচ লিস্ট বানাই। প্রত্যেকটা ট্রেডারের নিজস্ব ওয়াচ লিস্ট থাকে, উইকলি ভিত্তিতে হইতে পারে, ডেইলি ভিত্তিতে হইতে পারে, মান্থলি ভিত্তিতে হইতে পারে। সো আপনারা কমেন্ট করতে পারেন, প্রয়োজনে পরবর্তীতে আমি ওয়াচ লিস্ট বানানোর প্রসেস নিয়ে আলাদা আরেকটা ভিডিও বানাবো। আজকে শুধু হাই লেভেলে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে এতটুকু বলে দিচ্ছি, মার্কেটের কন্ডিশন বুঝে আপনাকে ওয়াচ লিস্ট তৈরি করতে হবে। ফর এক্সাম্পল, রিসেন্টলি মার্কেটে কিছুদিন দেখা গেল জেড ক্যাটাগরির শেয়ারগুলো প্রচুর পরিমাণে বাড়তেছে। আমি রিসেন্টলি জেডে ট্রেড করা বাদ দিয়েছি। এটা কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বলতেছি না যে জেডে ট্রেড করা যাবে না, ভালো না কি ভালো, ওই বিতর্কে আমি যাচ্ছি না। আমি কিছু স্টকে ট্রেড করতে গিয়ে সেই স্টকগুলো অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে জেডে চলে যাওয়ায় আমাকে স্টপ লস নিতে হয়েছে, গত মাসের কথা বলতেছি, এবং সেইটার থেকে একটা শিক্ষা গ্রহণ করে একটা পেইন যাতে না নিতে হয় সেই কারণে আমি জেডে আপাতত ট্রেড করা অফ রেখেছি। বাট এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, জেড যখন বাড়তেছে তখন আমি কি করব? আইদার আমি জেডে ট্রেড করি, তাহলে আমি জেডে ট্রেড নিব এবং প্ল্যান করব, অথবা আমি যদি জেডে ট্রেড করতে না চাই, আমার যদি জেড ক্যাটাগরি নিয়ে টেনশন থাকে কালকে কি সিদ্ধান্ত হবে, পরশুদিন কি সিদ্ধান্ত হবে, তাহলে আমি ওই সময় টাকা হোল্ড করব। বাট কেন? সেই টাকা হোল্ড করে আমি কি প্ল্যান করব? মার্কেটে ভলিউম চলতেছে কত? 300, 400, 500, এর মধ্যে লিমিটেড 500 কোটির উপরে মার্কেট উঠতেছে না। তার মানে মার্কেটে এখন জেড ক্যাটাগরি বাড়তেছে। এখন আমি যদি জেড ক্যাটাগরি না কিনি, আমি লাস্টে পোস্ট দিয়েও আপনাদেরকে ফেসবুকে বলেছিলাম, তাহলে আমার অল্টারনেট অপশন হচ্ছে লো পেইড সেক্টর এবং লো পেইড স্টক। এখন লো পেইড সেক্টর কোনগুলো? ইন্স্যুরেন্স সেক্টর হইতে পারে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর হইতে পারে, আইটি সেক্টর হইতে পারে, তিনটাই লো পেইড সেক্টর। আবার লো পেইড স্টক বলতে আমরা অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিনিং, এমবি ফার্মা, এরকম কোহিনুর, প্রচুর স্টক আছে। মূল কথা, যাদের পেইড আপ ক্যাপিটাল বা মার্কেট ক্যাপিটাল পরিমাণে অনেক কম তাদেরকে আমরা লো পেইড স্টক বলি। যারা আরো সহজে বুঝতে চান, খুবই বেসিক একটা টার্ম হচ্ছে যে স্টকগুলোর শেয়ার সংখ্যার পরিমাণ খুবই কম, সেগুলোকেই মূলত লো পেইড স্টক বলা হয়। বাট এখানে একটা বিতর্ক থাকবে যে প্রাইজের ভিত্তিতে আসলে এটা সিলেক্ট করতে হয় যে মার্কেট ক্যাপিটাল কত, ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটাল কত, এটা মূলত আসলে লো পেইড স্টক সিলেকশন করার ওয়ে। এনিওয়ে, তো যখন জেড মুভমেন্ট করতেছে, যেহেতু মার্কেটে টাকা পয়সার ভলিউমের পরিমাণ কম, তখন আমাকে প্ল্যান করতে হবে লো পেইড স্টক নিয়ে। যখন লো পেইড স্টক বাড়তেছে, লো পেইড স্টক বাড়ার পর দেখেন রিসেন্টলি গত এক সপ্তাহে কি হলো? ইপিএস ঘোষণা হইলো। কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন, এই কথাগুলো আপনার সারা জীবন কাজে লাগবে, আমি আপনাকে রিলেট করিয়ে দিচ্ছি। যখন ইপিএস ডিক্লেয়ার হবে তখন কিন্তু আমি লো পেইড স্টকে থাকবো না। কেন থাকবো না? একটু কমন সেন্স ইউজ করেন। লো পেইড স্টকগুলোর ব্যাপারটা আসলে কি? লো পেইড স্টকের সাপ্লাই এবং ডিমান্ডের তারতম্যের কারণে এগুলো বড় বড় মুভমেন্ট করে, কারণ এদের সাপ্লাই কম, পরিমাণে খুব কম পরিমাণ আছে। তো যেহেতু মার্কেটে লো পেইড স্টকের শেয়ার সংখ্যা খুব কম, যখন এগুলো ডিমান্ড ক্রিয়েট হয় তখন খুব ইজিলি এগুলো হল্ট হইতে পারে, অল্প ভলিউমে এগুলো হল্ট হইতে পারে। সেই কারণেই তো মূলত লো পেইড স্টকে ট্রেড করা হয়। কিন্তু লো পেইড স্টকে কি আপনি কখনো ইপিএস এর কারণে ট্রেড করেন? যদি করে থেকে থাকেন তাহলে আপনাকে এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। লো পেইড স্টক কখনো ইপিএস এর ভিত্তিতে প্রাইজিং হয় না। লো পেইড স্টক কখনো ইপিএস দেখে ট্রেড প্ল্যানও করা যায় না। লো পেইড স্টক কিনতে হয় মার্কেটের ভলিউমের সাথে সাপ্লাই ডিমান্ডটা বিবেচনা করে। যদি জেড বাড়ে তখন লো পেইড বাড়বে না, তখন শুধু জেড এর গুলো বাড়বে। বাট এই যে জেড বাড়তেছে, জেড তো বাড়তে বাড়তে এক সময় কারেকশনের দিকে আসবে, নিচের দিকে নামবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, এইখানে জেড বাড়তেছে মার্কেটে, যখন জেডটা পড়া শুরু করবে এইখান থেকে, যখন জেড বাড়তে বাড়তে একটা লেভেল থেকে পড়া শুরু করবে, যতক্ষণ পর্যন্ত জেড পড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত উল্টা পাশে লো পেইড স্টক বাড়তে থাকবে। সো যখন জেড কারেকশনে যাবে তখন আমরা লো পেইড স্টক আমাদের ওয়াচ লিস্টে রাখবো। আবার ব্যাপারটা যদি এমন হয় যখন ইপিএস দিচ্ছে, ইপিএস এর সময়তে যদি আপনার ট্রেড করতেই হয়, তাহলে আপনাকে আলটিমেটলি যেই স্টকগুলোর ইপিএস ভালো আসার সম্ভাবনা আছে, সম্ভাবনা বলে লাভ নাই, হিস্ট্রিক্যালি যে স্টকগুলোর ইপিএস ভালো আছে সেই স্টকগুলোকে আপনার ওয়াচ লিস্টে রাখতে হবে। বাট ইপিএস দেওয়ার আগ পর্যন্ত স্টকটাকে ইপিএস ভালো আসতে পারে ভেবে কেনা যাবে না। ইপিএস কনফার্মেশন পেলে তারপরে আপনি বাই করতে পারেন। আদারওয়াইজ আমি কিন্তু আপনাকে বলছি কিভাবে আপনি ওয়াচ লিস্ট তৈরি করবেন, আমি কিন্তু বাই করার কথা বলতেছি না। সো
আপনি একটা সময় ছিলেন জেড আপনার ওয়াচ লিস্টে ছিল, যখন জেড কারেকশন করতেছে তখন লো পেইড আপনার ওয়াচ লিস্টে, যখন ইপিএস দিতেছে তখন ফান্ডামেন্টাল স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে, যখন মার্কেটে ভলিউম বাড়তেছে তখন জেনেক্সিল, বিপিএমএল, তারপর হচ্ছে আপনার কি বলবো বিএসসি, মানে মিড ক্যাপ যত স্টক আছে সেই স্টকগুলো থাকবে আপনার ওয়াচ লিস্টে। যখন ভলিউম হিউজ বেড়ে যাবে তখন ব্যাংক সেক্টরকে ফলো করা শুরু করবেন। মানে ব্যাপারটা তো এরকম, মার্কেটের সিচুয়েশনের সাথে ম্যাচ করে স্টকের টাইপ আপনাকে নির্ধারণ করতে হবে। এর থেকেও ডিটেলতে পরবর্তীতে প্রয়োজন হলে আপনারা কমেন্ট করে জানাবেন। ওয়াচ লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আলাদা ভিডিও থাকবে, আপাতত এতটুকুই বললাম। এরপর সবচাইতে একদম কমন, সবচাইতে বড় যে সমস্যা আমাদের, সেটা হচ্ছে আমরা ট্রেডিং করতে যাই বাট আমরা বটম ধরার চেষ্টা করি। হ্যাঁ, বটম ধরা ভালো, বটম ধরা যায়, বটম ধরা উচিত, সেটা শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। ট্রেডিং করার ক্ষেত্রে কখনোই বটম ধরার চেষ্টা করে লং টার্মে আপনি সফলতা পেতে পারবেন না, কারণ আমাদের শেয়ার মার্কেটে বটমের কোনো বটম নাই। 100 টাকার উপরের শেয়ার কমতে কমতে 20 টাকাতেও আমরা নামতে দেখি, আবার 20 টাকা দামের শেয়ার বাড়তে বাড়তে 350 টাকাতেও আমরা উঠতে দেখি। সো বটমের কোনো বটম নাই। ট্রেডিং করলে আপনাকে আপ ট্রেন্ড কনফার্ম করেছে এই ধরনের শেয়ারের রিভার্সাল বা পুলব্যাকের সময় আপনাকে ওই শেয়ারগুলো ট্রেড প্ল্যান করতে হবে। কখনোই বটম ধরার চেষ্টা করা যাবে না। বটম ধরলে দুইটা সমস্যা, একটা হচ্ছে আপনি একটা স্টকের বটম মনে করে একটা স্টককে আপনি কিনলেন, একটা স্টক উপর থেকে নিচে পড়তেছে এই টাকা এখানে আসলো, আপনি বটম মনে করলেন, একটু বেড়ে আবার আলটিমেটলি নিচে চলে আসলো, স্টপ লস হয়ে গেল, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে আপনি বটমে কেনার পর এই স্টকটা 6 মাস বা তার থেকেও বেশি সময় অ্যাকুমুলেশন জোনে চলে যেতে পারে। সো আপনার, যেহেতু আপনি ট্রেডিং মেন্টালিটির, আপনার এত সময় ওই স্টকটা নিয়ে বসে থাকার ধৈর্য থাকবে না। আলটিমেটলি যখন ওই স্টকটা কমা শুরু করবে, আপনি প্যানিক হয়ে পেন নিতে না পেরে আপনি এই স্টকটা 2-4 টাকা লসে সেল করে দিবেন। মাঝখান থেকে আপনার কয়েক মাস সময়ও যাবে, আলটিমেটলি আপনি প্রফিটও পাবেন না। সো কখনোই ট্রেডিং এর জন্য, শর্ট টার্ম ট্রেডিং এর জন্য সবসময় বটম খোঁজার চেষ্টা করবেন না। এইটা একটা ভুল মাইন্ডসেট। একটু নিজের সাথে মিলিয়ে দেখুন। এরপর অ্যাকুমুলেশনের স্টক ট্রেড নেওয়া, এই যে বটমের মধ্যে লাস্টের যে পয়েন্টটা বুঝালাম, এই অ্যাকুমুলেশন জোনটা কত লম্বা হবে এটা কেউ বলতে পারে না। যত টেকনিক্যাল অ্যানালিস্ট হোক, ফান্ডামেন্টাল অ্যানালিস্ট হোক, যেই হোক না কেন, একটা স্টকের অ্যাকুমুলেশন জোন 1 মাস হবে না 1 বছর হবে এটা কেউ আগে থেকে বলতে পারে না, যতক্ষণ পর্যন্ত না অ্যাকুমুলেশন জোনটা ব্রেকআউট করে স্টকটার প্রাইস বের হয়ে যায়। তার আগ পর্যন্ত এটা সময় নির্ধারণ করা সম্ভব না। সো আপনি যদি ট্রেডিং মেন্টালিটির হন, আপনি বটমও ধরার চেষ্টা করবেন না, আপনি অ্যাকুমুলেশন জোনেও স্টক কেনার প্ল্যান করবেন না, যেই দুইটাই আমরা আমাদের দেশে প্রতিনিয়ত করি। এরপরের যে ভুলটা গত ভিডিওতে আলোচনা করেছিলাম, আপ ট্রেন্ডের সময় আমরা স্টক কিনি না, কারেকশনের সময় সস্তা হচ্ছে ভেবে আমরা স্টক কিনি। খুব সিম্পল ভাবে বলছি, কারণ গত ভিডিওতে বিস্তারিত বলা আছে। একটা স্টক এইভাবে করে এই পর্যন্ত বাড়লো, আমরা কি করি, এই জায়গায় তো স্টক কিনা সম্ভব না, এই জায়গায় আমার পক্ষেও স্টক কিনা সম্ভব না, কাকতালীয় ভাবে কেউ কেউ এই জায়গায় যদি কিনে ফেলতে পারেন, সেটা লাকিলি আপনি কিনে ফেলছেন, উঠা শুরু করছে। বাট ইউজুয়ালি লজিক বলে এই জায়গাতে কোনো সময় স্টক কেনা সম্ভব না, কিনলে অল্প প্রফিটে বেড়ে যেতে হয়। মার্কেটে যখন এই স্টকটা উপরে উঠে একটা ট্রেন্ড তৈরি করলো, এবার যখন এই ট্রেন্ডটা কারেকশন করে নিচের দিকে আসতেছে, এটা এত দূর আসতে পারে, এটা এত দূর আসতে পারে, এটা এত দূর আসতে পারে, সেটা আমরা এলিয়ট ওয়েভের মাধ্যমে অ্যানালিসিস করতে পারি, আমরা প্রাইস অ্যাকশন ভলিউমের মাধ্যমে অ্যানালিসিস করতে পারি। যার যেই ধরনের অ্যানালিসিস ফলো করার অভ্যাস আছে, যেটাতে যার এক্সপার্টাইজ আছে, সেটার মাধ্যমে আপনি এটাকে ফলো করতে পারেন যে রিভার্সাল জোন কোথা থেকে ব্যাক করতে পারে। হ্যাঁ, ওই পয়েন্টে আমরা ট্রেডিং প্ল্যান করতে পারি, বাট আমরা এটা করি না। কেন করি না? এই লেভেলে একটা স্টকের দাম ছিল 30 টাকা, এই লেভেলে আস্তে আস্তে স্টকটার দাম হয়ে গেছে 40 টাকা। আমরা দেখতে পাই 10 টাকা শেয়ারটার দাম বেড়ে গেছে। 10 টাকা বেড়ে যাওয়ার কারণে আমাদের আর এই শেয়ারটা কিনতে মন চায় না, কারণ শেয়ারটা ইতিমধ্যে অনেক বেড়ে গেছে। পরবর্তীতে যখন শেয়ার কারেকশন হয়, তখন আমাদের মনের ভিতরে ভয় কাজ করে, আরেকটু কমবে, আরো কমে গেলে আমরা পাবো। বাট যেই জোন থেকে রিভার্সাল কনফার্মেশন পাওয়া যায়, তখনও আমরা কিনি না, কারণ 30 টাকার স্টক কনফার্মেশন দিয়ে এই জায়গায়ও 36 টাকায় অবস্থান করতেছে, 20% হাইতে আছে। সো এই 20% হাইতে থাকার কারণে এই স্টকটা আমরা কিনি না। আলটিমেটলি স্টকটা একটা আপ ট্রেন্ডের জার্নি কন্টিনিউ করে, এবং জার্নি কন্টিনিউ করার পর ধরেন 30 টাকার স্টকটা এখানে এসে 60 টাকা হলো, 60 টাকায় গিয়ে তার আপ ট্রেন্ড শেষ। এবার আমাদের ট্রেডিং মেন্টালিটির যে সমস্যা, 60 টাকা থেকে স্টকটা কমতে কমতে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত এসে স্টকটার দাম এখন 38 টাকা। 60 টাকা থেকে 38 টাকা মানে 22 টাকা কমে গেছে। আমরা কিন্তু এই জায়গায় 36 টাকায় পাচ্ছিলাম, কিন্তু 20% বেড়ে গেছে
এই কারণে 36 টাকায় পেয়েও এই স্টকটা কিনতেছিলাম না। বাট এখন 60 টাকা টপে উঠে যখন 22 টাকা কারেকশন হয়েছে, তখন সাইকোলজিক্যালি আমাদের মাথার মধ্যে কাজ করে যে স্টকটা আমি অনেক কমে কিনতে পারতেছি। কয়েকদিন আগেও স্টকটার দাম 60 টাকা ছিল, আজকে আমি 38 টাকায় পাচ্ছি, কেন কিনবো না? দেখেন, একই স্টক আপনি 36 টাকায় কিনলেন না, কারণ 20% বেড়ে গেছে এই মেন্টালিটির কারণে। আবার সেম স্টকটাই আপনি 38 টাকায় কিনতেছেন, এখানে আপনি 22 টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এই ট্রেডিং মেন্টালিটির কারণে। কিন্তু এই ট্রেডিং মেন্টালিটিটা কমপ্লিটলি ভুল, কারণ একটা স্টকের যখন ডাউন সাইকেল শুরু হয় তার সাথে কি ঘটে? এই ডাউন ট্রেন্ডটা কত দূর হবে আগে থেকে বলা সম্ভব না। এই ডাউন ট্রেন্ডটা ইউজুয়ালি এই লেভেলের আগে শেষ হয়, যদি ওই স্টকটার ফুল কারেকশন কমপ্লিট হওয়া বাকি থাকে তাহলে অনেক সময় নিচের দিকে চলে যায়। বাট এটা কারেকশন কোথায় শেষ হবে সেটা গুরুত্বপূর্ণ না, কারণ কারেকশন শেষ হওয়ার পরে এই স্টকটার অ্যাকুমুলেশন জোন পেন্ডিং থাকে। নতুন করে বাড়ার আগে এটাকে আবার আপ ডাউন করতে হয়, অনেক দিন পরে আবার একটা নতুন আপ ট্রেন্ডের সূচনা ঘটে। তাহলে আপনি যে এই জায়গায় কিনলেন, এরপরে আপনার ফিউচারটা কোথায়? এখানে তো আপনার কোনো ট্রেডিং অপরচুনিটিই নাই। বাট আমরা আপ ট্রেন্ডের সময় ওই স্টকটাকে একটু বেশি দিয়ে কিনতে হচ্ছে ভেবে ওই স্টকটা নিয়ে আমরা ট্রেড প্ল্যান করি না। এইটা একটা বড় লেভেলের ভুল। সো আমরা এখন থেকে আপ ট্রেন্ডের স্টকের পুল ব্যাকের সময় স্টক কিনবো, কখনোই আমরা ডাউন ট্রেন্ডের স্টক কেনার চেষ্টা করব না। আমি আপনাদেরকে এই মেসেজটা বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছি। আমি যদি লাস্ট পোস্ট আপনাদেরকে দেখাই, দেখেন এইখানে আমি আপনাদেরকে পোস্ট দিয়ে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছিলাম, আপ ট্রেন্ড কারেকশনে যখন পুলব্যাক আসবে, রিভার্সাল কনফার্মেশন দিবে, ওইখানে এন্ট্রি। আবার আপ ট্রেন্ড কারেকশন যখন রিভার্স করবে তখন এন্ট্রি। কখনোই ডাউন ট্রেন্ডের শেয়ারে ট্রেডিং করার চেষ্টা করবেন না। 8 নাম্বার যে সমস্যা, যে ভুলটার কারণে আমরা লস করি, সেটা হচ্ছে পরিমাণে খুব অল্প করে অসংখ্য সংখ্যক স্টক আমরা কিনি। এক একজনের পোর্টফোলিওতে দেখা যায় মিউচুয়াল ফান্ডের চাইতেও বড় সাইজের তার পোর্টফোলিও, ভ্যালুয়েশন কিন্তু কম, ভ্যালুয়েশন 5 লাখ 10 লাখ টাকাই, কিন্তু মিউচুয়াল ফান্ডের স্টক সংখ্যা যদি 12টা হয়, আরে আপনার পোর্টফোলিওতে স্টক আছে 22টা 32টা। আপনি অ্যানালিসিস বুঝেন কিংবা আপনি অ্যানালিসিস না বুঝেন, এই 32টা স্টক আপনি ফলো আপ করবেন কিভাবে? কোনটার কবে ইপিএস দিতেছে, কোনটার ইপিএস ভালো দিচ্ছে খারাপ দিচ্ছে, কোনটার চার্টে সেল সিগন্যাল আসতেছে, কোনটার চার্টে ভালো ভলিউম পাচ্ছে, হোল্ডিং বাড়াইতে হবে, এই সিদ্ধান্তগুলো আপনি কিভাবে নেবেন যদি আপনার স্টক সংখ্যা হয় 32টা? স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে আপনি যদি ট্রেডিং করেন 2-3টা স্টক একসাথে হোল্ড করবেন। যদি আপনি একটু বেশিও কিনেন, আপনি 4-5টা কিনতে পারেন, বাট এর চাইতে বেশি স্টক ট্রেডিং এর একটা ট্রেডারের পোর্টফোলিওতে রাখা কোনোভাবেই উচিত না। কারণ ট্রেডিং করতে গেলে ওই স্টকগুলোকে রেগুলার বেসিসে মনিটর করতে হয়। আপনি যদি টেকনিক্যাল অ্যানালিসিসে এক্সপার্ট নাও হন, অন্তত পক্ষে কি পরিমাণ বাই হচ্ছে আর কি পরিমাণ সেল হচ্ছে, ওই ভলিউমটা তো আপনি একটু খেয়াল করেন যে আজকে বেশি সেল হয়ে যাচ্ছে কিনা। সো সেই জিনিসটাও তো আপনি 2-3টা স্টক হলে খেয়াল করতে পারবেন। এই 30টা স্টক হলে আপনি কিভাবে সেটা খেয়াল করবেন? সো কখনোই অল্প করে অধিক সংখ্যক স্টক কিনবেন না, কোয়ান্টিটি বাড়িয়ে পরিমাণে কম স্টক কিনবেন। আপনি 2টা স্টক কিনেন, যেখানে আপনি 2000 করে 30টা স্টক কিনতেন, আপনি 20,000 কোয়ান্টিটিতে 20,000 করে 2টা স্টক কিনেন, কোনো সমস্যা নাই। সো পরিমাণে কম না কিনে স্টকের সংখ্যা কমান। এরপরে 9 নম্বর যে ভুলটা, আমার মতে, আমি কিন্তু যা বলতেছি সেটা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আমার ট্রেডিং সাইকোলজি অনুযায়ী, আমি যা বুঝি, যা প্র্যাকটিস করি, সেটা আপনাদের সঙ্গে ভিডিওর আকারে শেয়ার করতেছি। এটা কিন্তু বইয়ে লেখা কোনো নিয়ম কানুন না যে এটা সত্য হইতেই হবে। সো এইখানে এই নিয়মগুলোর মধ্যে আপনার দ্বিমত থাকতেই পারে, আপনি সেটাই অ্যাভয়েড করে চলেন। যেইটা আপনার মন মানসিকতার সাথে মিলে সেটা আপনি ফলো করেন। আমি আমারটা বলছি। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে ইপিএস এর ধারণা নিয়ে ট্রেড করা উচিত না, এটা একটা ভুল। আমরা মনে করি একটা ভালো শেয়ার, এই ভালো শেয়ারটার ইপিএস ভালো আসতে পারে, কিংবা একটা খারাপ শেয়ার যে শেয়ারই হোক না কেন, আমার কাছে নিউজ আছে ইপিএস ভালো আসতে পারে, এই চিন্তা ভাবনা করে ইপিএস এর আগে কখনোই ট্রেড নেবেন না। হ্যাঁ, 10টার মধ্যে 2-3টা মিলে যাবে, যেটা মিলে যাবে আপনি 1-2টা হল্ট পাবেন, বাট ইপিএস কখনো অ্যানালিসিস করার বিষয় না, ইপিএস কখনো আগে থেকে জানার বিষয় না। আপনার যদি খুবই অথেন্টিক সোর্স থাকে, আপনি যদি 100% শিওর থাকেন, আপনি ট্রেড করতে পারেন, সেটা ইটস আপ টু ইউ। বাট এই যে মেন্টালিটিটা, যে ইপিএস ভালো আসতে পারে এই জন্য আমি ইপিএস এর আগে কিনতেছি, এই মেন্টালিটিটা আমাদের পরিবর্তন করতে হবে। বেস্ট প্র্যাকটিস হচ্ছে ইপিএস এর সময় ট্রেড না করা। একদম খাঁটি বাংলায় বললাম, আমি ইপিএস এর সপ্তাহে
ক্যাশ মোডে থাকতে পছন্দ করি এবং ম্যাক্সিমাম সময় আমি ইপিএস এর সপ্তাহে ক্যাশে থাকার চেষ্টা করি, কারণ ইপিএসটা শেষ হয়ে গেলে ইপিএস এর পরে একদিন দুই দিন হল্ট, মানে একদিন দুই দিন না, ধরেন এক সপ্তাহ দুই সপ্তাহ ওই স্টকের মধ্যে ইপিএস এর প্রভাব থাকে, বাট আলটিমেটলি পরবর্তীতে স্টক তার নিজের আপন গতিতেই চলে। সো আমি যেহেতু চার্টের মাধ্যমে স্টকগুলোকে ফলো করতে পারি, ট্র্যাক করতে পারি, সো আমি টোটালি ইপিএস এর সপ্তাহগুলোতে ট্রেডিং এড়িয়ে চলি। আমি আমারটা বললাম, আপনার দ্বিমত থাকলে আপনি আপনার মতো করে অ্যাপ্লাই করতে পারেন, বাট আমার দৃষ্টিকোণ থেকে ইপিএস এর ধারণা করে ট্রেড নেওয়াটা একটা ভুল। 10 নম্বর পয়েন্ট হচ্ছে হাই রেটের স্টক। খুব ভালো করে বুঝবেন, একটা স্টকের দাম 20 টাকা থেকে 80 টাকায় চলে গেছে, অলরেডি 52 উইকস এর হাইতে আছে। এই পরিস্থিতিতে আগের কোয়ার্টার ইপিএস ছিল 60 পয়সা, এবার আসছে 1 টাকা 20 পয়সা। ওয়াও, ইপিএস তো 100% বাড়ছে, মানে 200 টাইমস হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। আগে ছিল 60 পয়সা, এখন হয়েছে 1 টাকা 20 পয়সা। আমরা অতি এক্সাইটেড হয়ে ওই স্টকটা কেনা শুরু করি, বাট আমরা এটা খেয়াল করতেছি না এই স্টকটার তো ইপিএস আসলো 1 টাকা 20 পয়সা, বাট যে ইপিএস আসলো এই ইপিএস দিয়েও এই মুহূর্তে এই স্টকটার পি রেশিও কত? আলটিমেটলি 1 টাকা যদি ইপিএস আসেও, তার মানে টোটাল ইপিএস হচ্ছে 4 টাকা। 4 টাকার ইপিএস দিয়ে এই স্টকটার স্ট্যান্ডার্ড প্রাইস হওয়া উচিত 40 থেকে 50 টাকার আশেপাশে, ধরে নিচ্ছি, বাট এই স্টকটা আগে থেকেই 80 টাকার উপরে উঠে বসে আছে। ওই অবস্থায় ইপিএস একটু ভালো আসছে বিধায় আপনি খুশি হয়ে ওই স্টকের মধ্যে চার্ট না বুঝে ইপিএস এর ভিত্তিতে ইপিএস ভালো আসছে এইটা মনে করে ট্রেড নিচ্ছেন। এটা 100% ভুল এবং আমাদের বাজারে এইটা অহরহ প্র্যাকটিস করা হয়। আপনি ভালো ইপিএস দেখে ট্রেড নিতে পারেন। কোন একটা স্টক হাই প্রাইস থেকে ডিসকাউন্টেড অবস্থায় আছে, গত কোয়ার্টার ইপিএস খারাপ ছিল বা যে কোনো কারণে নিচে আসছে, আপনি অল্প রেটে পাচ্ছেন, ভালো ইপিএস চলে আসছে, আপনি পিক করতে পারেন। বাট একটা ট্রেন্ডি স্টক হাই রেটে আছে, আমি স্টকের নাম নিচ্ছি না, আপনারা আন্দাজ করতে পারতেছেন, আমি স্টকের নাম নিব না, ওভার প্রাইসড অবস্থায় 200 টাকার উপরে আছে, ওই সময় একটু মিডিয়াম লেভেলের একটা ভালো ইপিএস দিল, গত কোয়ার্টার চাইতে ভালো। এইটা হচ্ছে ডিস্ট্রিবিউশন করার একটা টেকনিক, ডিস্ট্রিবিউশন করার একটা প্রসেস। খেয়াল করলে দেখবেন যেগুলো নিচে ফল করে গেছে সেগুলোর নাম নিতে দোষ নাই, সেগুলোর নাম নিচ্ছি। এমআরএ দয়েল চেক করেন, সিপাল চেক করেন, এই ধরনের লেগেসি ফুড, মানে এরকম যে স্টকগুলো অনেক উপর থেকে নিচে নামছে সেই স্টকগুলো খেয়াল করেন। প্রত্যেকটা স্টকের ইপিএস কম ছিল, হুট করে অনেক বাড়ছে, বাড়ার পর একদম হাইতে থাকাকালীন সময় তার হাইয়েস্ট ইপিএস আসছে, খুব ভালো ইপিএস আসছে, তার কিছুদিন পর থেকেই প্রাইস ফল করা শুরু। হিস্ট্রিক্যালি এবং চার্ট দিয়ে মিলিয়ে দেখেন, সেই ঘটনাগুলোই কিন্তু এখনো মার্কেটে যেগুলো অনেক ওভার প্রাইসড অবস্থায় আছে এদের সাথেও ঘটবে। সো সবসময় খেয়াল রাখবেন, হাই রেটের স্টকে ইপিএস একটু ভালো আসলেই খুশি হয়ে ইপিএস এর ভিত্তিতে অন্তত পক্ষে ট্রেড নেওয়া যাবে না। যদি আপনি চার্ট ফলো করে স্টপ লস মেইনটেইন করে নিতে পারেন সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট ইপিএস এর ভিত্তিতে না। 11 নম্বর ভুল হচ্ছে জাঙ্ক শেয়ারের ইপিএস নিয়ে প্ল্যান করা। আমি অবাক হয়ে যাই যারা জেড ক্যাটাগরির কিংবা দুর্বল কোয়ালিটির শেয়ার নিয়ে ট্রেড করে। আমিও করি, আমি বলতেছি না যে আমি সাধু বাবা, আমি কোনোদিন দুর্বল ক্যাটাগরির শেয়ার নিয়ে ট্রেড করি না, আমি করি, স্টপ লস ফলো করে আমি ট্রেড করি, তাতে কোনো সমস্যা নেই। বাট এই ধরনের দুর্বল শেয়ারের ইপিএস কেমন আসছে সেটা নিয়ে মানুষের আবার কিউরিওসিটি থাকে। যেই স্টকের গত 2 বছর যাবত সবগুলো ইপিএসই নেগেটিভ, তাহলে যেই স্টকের গত 2 বছর যাবত সবগুলাই পিএসি নেগেটিভ, আপনি আজকে এসে বলছেন গত কোয়ার্টারে লস ছিল 30 পয়সা, এই কোয়ার্টারে লস হয়েছে মাত্র 5 পয়সা, তার মানে আগের চাইতে এটার পারফরমেন্স ভালো, ইপিএস ভালো আসছে, এই কারণে আমি এটা নিয়ে প্ল্যান করব। আরে ভাই, এই জাঙ্ক শেয়ার কি ইপিএস এর ভিত্তিতে প্রাইস মুভমেন্ট করে? প্রাইস মুভমেন্ট করে কমপ্লিটলি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিত্তিতে এবং ওয়েব প্রিন্সিপাল অনুযায়ী সেগুলো বাড়ে। সো আপনি যদি ফলো করতে পারেন টেকনিক্যাল চার্টের ভিত্তিতে ফলো করেন, আদারওয়াইজ আপনি স্কিপ করেন, ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্ট করেন। কিন্তু জাঙ্ক শেয়ারের ইপিএস ভালো আসছে এটা নিয়ে হ্যাপি হওয়ার কি আছে? শেয়ার তো অলরেডি এ ক্যাটাগরির শেয়ার না। দুর্বল শেয়ারে ইপিএস একটু ভালো আসলে কখনো ভাববেন না যে এটাকে ইপিএস এর কারণে আমি ট্রেড প্ল্যান করব। দুর্বল শেয়ার শুধুমাত্র চার্টের ভিত্তিতে স্টপ লস মেইনটেইন করে ট্রেড করতে পারলে করবেন, আদারওয়াইজ আপনি সেটাকে স্কিপ করবেন। ইপিএস দিয়ে কখনোই ট্রেড প্ল্যান করবেন না। ইপিএস দিয়ে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন একমাত্র শুধুমাত্র স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার, যদি সেটা ওই মুহূর্তে ডিসকাউন্টেড প্রাইসে থাকে, প্রাইসটা ইপিএস এর তুলনায় যদি ডিসকাউন্টেড প্রাইসে থাকে এবং ফান্ডামেন্টাল শেয়ার হয়, আদারওয়াইজ না। আর 12 নম্বর ভুলের কথা কি বলবো, এটা গ্লোবাল প্রবলেম, আমাদের দেশে তো ব্যাপক, কারণ আমাদের দেশে থেকে স্টপ লস সেট করে রাখা যায় না। অন্যান্য দেশের যে প্র্যাকটিস সেটা হচ্ছে কেনার সময় আপনি এন্ট্রি নেওয়ার পরে টার্গেট সেট করে রাখতে পারেন, স্টপ লস সেট করে রাখতে পারেন, আইদার আপনার প্রফিট হয় অথবা আপনার লস হয়। বাট আমাদের দেশের যে প্রবলেম সেটা হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি প্রফিট টেক করতে হয়, ম্যানুয়ালি স্টপ লস দিতে হয়। এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ কেনার সময় আমাদের সাইকোলজি ঠিক থাকে,
কেনার সময় আমরা ডিটারমাইন্ড হয়ে কিনি যে এটা আমরা কি প্ল্যানে কিনতেছি, কি হইলে বিপরীত হইলে আমি কি করব। কিন্তু সমস্যাটা হয় তখন যখন অনেক কয়েকদিন পার হয়ে যাওয়ার পর বিপরীত কিছু ঘটে, তখন আমাদের সাইকোলজি চেঞ্জ হয়ে যায়। তখন আমাদের মনে হয় না আরেকটু দেখি, না আরেকটু দেখি, অনেক নিচে নেমে আসছে, এর নিচে এটার একদম চূড়ান্ত 52 সপ্তাহের সাপোর্ট আছে, আর না হয় 2-3 টাকা কমবে, একটু অপেক্ষা করি, নিচে নামলে অ্যাভারেজ করে নিব। এই বলতে 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 মার্কেট ক্র্যাশের সময় একটা স্টকের দাম 50%-এর উপরে চলে যায় এবং আমাদের পোর্টফোলিওতে আমরা 70% লস দেখতে পাই। হ্যাঁ, আমাদের মার্কেটের অবস্থা খারাপ, আমাদের কর্তৃপক্ষ ম্যানেজ করতে পারে না, আমাদের কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের নানাবিধ হস্তক্ষেপ করে, প্রচুর সমস্যা, দোষ তাদেরই, আমি অস্বীকার করতেছি না। বাট আমাদের পোর্টফোলিওতে 70% লস থাকতো না যদি আমরা স্টপ লস মেনে চলতাম, যদি আমরা স্টপ লস মেনে চলতাম। কারণ আমাদের ফ্লোর প্রাইস তোলার পরে বলেন বা অন্য যে কোনো সিচুয়েশনে বলেন, কখনোই 70% টানা কোনো স্টকের প্রাইস ড্রপ করে নাই। স্টকের প্রাইস হয়তো 30-40% পর্যন্ত ড্রপ করে, এরপর কিন্তু বায়ার চলে আসে। বাট প্রবলেম হচ্ছে আমরা স্টপ লস দিতে পারি না, আমরা আবেগী সিদ্ধান্ত নেই। সো সবসময় ট্রেড করার আগেই আপনি স্টপ লস ফিক্স করে নিজের মাথার মধ্যে সেট করে কোথাও লিখে রাখবেন, পরবর্তীতে ওই প্রাইসের নিচে ক্লোজ হইলে মাস্ট বি স্টপ লস, রোবোটিক ডিসিশন নেবেন। আদারওয়াইজ আপনি ট্রেড করা বন্ধ করে দেন, একদম স্ট্রিক্টলি বলছি। আপনি স্টপ লস মানতে না পেরে যদি আপনি ট্রেড করেন, পৃথিবীর কেউ কোনো টেকনিক্যাল নলেজ, কোনো ফান্ডামেন্টাল নলেজ কখনোই আপনাকে প্রফিটেবল বানাইতে পারবে না। 13 নম্বর পয়েন্ট হচ্ছে ভুল জায়গায় অ্যাভারেজ করা। এটা আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি, তারপরও যেহেতু পয়েন্ট আউট করতে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এই একটা স্টক আমরা এখানে কিনছি, নিচে এসে এখানে পড়ছে, এখানে পড়ার পর এরকম এরকম করতেছে, আমরা অ্যাভারেজ করা শুরু করে দেই বা জিজ্ঞেস করতে থাকি অ্যাভারেজ করবো কিনা, অ্যাভারেজ করবো কিনা। কখনোই একটা স্টক পড়ন্ত অবস্থায় অ্যাভারেজ করবেন না, এইটা অ্যাভারেজ করার নিয়ম না। একমাত্র যদি আপনি ফান্ডামেন্টাল স্টকে ইনভেস্টমেন্ট করে থেকে থাকেন, যে আপনি এটা ট্রেডিং এর উদ্দেশ্যে কিনেন নাই, তাহলে আপনি পড়ন্ত অবস্থায় যখন এটা আন্ডার ভ্যালুড হয়ে যায় আপনি ধাপে ধাপে অ্যাভারেজ করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি ট্রেডিং নিয়ে আলোচনা করছি। ট্রেডিং এর ক্ষেত্রে আপনি পড়ন্ত স্টকে কখনো অ্যাভারেজ করতে যাবেন না। স্টকটা যখন ঘুরে দাঁড়াবে, উঠবে, তখন অ্যাভারেজ করবেন না। পুল ব্যাকে আসবে, তখন অ্যাভারেজ করবেন না। এরপর যখন নতুন করে এই প্রিভিয়াস হাইটা ব্রেক করে উপরে উঠতে পারবে, তখন আপনি এভারেজ করবেন। এইখানে এভারেজ করার পরে পরবর্তীতে একটু কমে কমুক, সেটা আপনার দেখার বিষয় না, আপনি রুল ফলো করেন। আপনার কাজ হচ্ছে এখান থেকে একটা হাই ক্রিয়েট করে আবার নিচে নামবে, এবং নিচে নামার সময় প্রিভিয়াস হাইটা ব্রেক করে নিচে নামা যাবে না, এটা একটা কন্ডিশন। বুঝেন, প্রাইস একটা হাই তৈরি করবে, করার পরে নিচে নামবে, কিন্তু প্রিভিয়াস লো ব্রেক করতে পারবে না, এবং পরবর্তীতে একটা হায়ার হাই তৈরি করবে। যখন এই ব্রেকটা করবে এই লেভেলটা, তখন আপনি এভারেজ করবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখানে আমি 70 টাকায় কিনছিলাম, এখানে 30 টাকায় চলে আসছিল, এখানে আস্তে আস্তে তো প্রাইস প্রায় 48 টাকা, তা আপনি আমাকে 30 টাকা এভারেজ করতে না বলে আপনি আমাকে 48 টাকা এভারেজ করতে বলতেছেন। হ্যাঁ ভাই, ট্রেডিং এর নিয়ম এটাই। যদি আপনি ফলো করতে পারেন ট্রেড প্ল্যান করেন, যদি ফলো করতে না পারেন ইনভেস্টমেন্টে চলে যান। এই নিয়মের বাইরে গিয়ে এভারেজ করতে যাবেন না, ট্রেডিং কখনোই কখনোই হবে না। কারণ একটা স্টকের বটম বলে কোনো কিছু নাই। সো আপনি এখানে কিনে বটম ভেবে আপনি বসে থাকলেন, পরবর্তীতে স্টকের প্রাইস যে আরো কমবে না, স্টক যে 10 টাকায় চলে যাবে না, তার কোনো গ্যারান্টি নাই। কারণ আপনি দেখতেই পাচ্ছেন অনেক স্টক আছে এখন যেগুলো 200-300 টাকা থেকে 20-30 টাকায় চলে আসছে। সো যখন 200-300 টাকা ছিল, আমাদের কিন্তু কল্পনার মধ্যেও ছিল না যে এটা 20 টাকায় চলে আসতে পারে। সো মার্কেট তেমনই ভবিষ্যতে অন্য স্টকের বেলায়ও ঘটবে। সো এই কারণেই আপনি কনফার্ম না হয়ে কখনোই ভুল জায়গায় অ্যাভারেজ করতে যাবেন না। 14 নাম্বার, ফান্ড ম্যানেজমেন্ট না বুঝা সকল টাকার স্টক কিনে ফেলা। খুবই কমন প্রবলেম আমাদের দেশে। আমার বিশ্বাস 90% বিনিয়োগকারীর এই প্রবলেম আছে। কারণ যারাই আমাকে পোর্টফোলিও দেখায়, যারাই আমাকে ইনবক্স করে, ট্রেনিং এর স্টুডেন্ট হোক, কনসালটেন্সির হোক, যেটাই হোক, বা কমেন্ট সেকশনে হোক, প্রত্যেকটা জায়গায় আমি একটা জিনিসই দেখতে পাই যে ভাই এই স্টকটা আমার এত টাকায় কিনা, বাট আমার কাছে এখন কোনো ফান্ড নাই, কি করা যায় বুদ্ধি দেন। আরে ভাই, আপনার স্টকটা 70 টাকায় কেনা, স্টকটা এখন 40 টাকায় চলতেছে, আপনার কাছে কোনো ফান্ড নাই, আমি আপনাকে কি পরামর্শ দিব? আমি কি জিন যে আমি জিন হাজির করে আপনার কোন একটা ম্যাজিক করে ফেলবো? এটা তো পসিবল না টেকনিক্যালি। 70 টাকার স্টক 65 টাকার নিচে যখন নামবে স্টপ লস হয়ে যাবে, আপনি লসে স্টপ লস দিয়ে দিবেন। আপনি স্টপ লস দেওয়ার পর কারো কাছে পরামর্শ নিতে পারেন বা নিজে নিজে চেষ্টা করতে পারেন যে আমার 10% লস হয়েছে, এবার এই 10% লসটা কিভাবে রিকভার করা যায় অন্য একটা ট্রেডের মাধ্যমে। দিস ইজ দ্য ওয়ে।
বাট আপনি 10% লস গ্রহণ না করে আপনি লস 50%-এর উপরে করে ফেললেন এবং এরপরে যে কোনো এক্সপার্টের কাছে বা নিজে নিজে বা যে কোনোভাবে ফান্ড ম্যানেজারের কাছে গিয়ে আপনি বললেন আমার কাছে কোনো টাকাও নাই, আমার স্টকে 60% 50% লস, কি করতে হবে, কি করা যায়, একটা রিকভারি স্টক দেন। দিস ইজ নট প্র্যাকটিক্যাল। কারণ আপনাকে মনে রাখতে হবে 50% লস হয়ে যাওয়ার পরে যখন আপনি একটা স্টক এক্সচেঞ্জ করে অন্য আরেকটা স্টক কিনতে চাচ্ছেন, ওই স্টকের কিন্তু কেনা দাম তৎকালীন প্রাইস থেকে 50%-এরও বেশি পড়তেছে। আপনি দেখতেছেন যে আপনার একটা স্টক 50% লস আপনি সেল করে দিয়েছেন, এবার আপনি দেখতেছেন যে অমুক স্টকটা 40 টাকা থেকে 25 টাকায় নামছে, অনেক কমে গেছে, এবার আমি তাহলে এই স্টকটা কিনলে এটা 40 টাকায় উঠলে আমার লস রিকভার হবে। বাট আপনি খেয়াল করতেছেন না কেনার সময় আপনি অন্যদের থেকে 20 টাকা বেশি দিয়ে কিনতেছেন, কারণ আপনার অলরেডি 20 টাকা লস আছে আগের স্টকে। সো আপনি কিন্তু কিনতেছেনই এই স্টকটা 40 টাকার উপরে বাই রেট হয়ে যাচ্ছে, হোয়ারাজ আপনি কিনতেছেন 25 টাকায়। সো এই স্টকটা কিনে এই স্টকটা যদি 40 টাকায় যায়ও তাও কিন্তু আপনার লস রিকভার হবে না। সো এইভাবে টাকা ব্লক করে ফেললে কখনোই রিকভারি করা যায় না। মানি ম্যানেজমেন্ট একটা বিশাল বড় একটা টপিক, মানি ম্যানেজমেন্টের উপর একটা সম্পূর্ণ ট্রেনিংই হইতে পারে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় পরবর্তীতে এটা নিয়ে ডিসকাস করব, কমেন্ট করতে পারেন। বাট আজকের ভিডিওতে আপনাদেরকে একদম বেসিক লেভেলে এতটুকু বলে দিচ্ছি, ফান্ড ম্যানেজমেন্টের সিম্পল টেকনিক আমি যেটা ফলো করি, সিম্পল টেকনিক। আপনার কাছে 3 লক্ষ টাকা আছে, ঠিক আছে, আপনার কাছে 3 লক্ষ টাকা আছে কিংবা আপনার কাছে 30 লক্ষ টাকা আছে, গুণিতক আপনি হিসাব করে নেবেন, 3 লাখ, 6 লাখ, 12 লাখ, 30 লাখ, 3 কোটি, 30 কোটি, কোনো সমস্যা নেই, যে টাকায় আপনার কাছে থাকুক 3 ভাগের 2 ভাগ টাকা দিয়ে 2টা ট্রেড নেবেন। 2টার জায়গায় আপনি 3টা ট্রেড নিতে পারেন যদি আপনি সেটাকে ম্যানেজ করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট আমি ধরে নিচ্ছি আপনার কাছে 3 লক্ষ টাকা আছে, আপনি 2 লক্ষ টাকা দিয়ে 2টা ট্রেড নেবেন। বাকি যে 1 লক্ষ টাকা আপনার হাতে আছে আপনি ভুলে যান, এই 1 লক্ষ টাকা আপনার কাছে নাই। আমি আপনাকে ইজি করে দিচ্ছি, আমি একটু ড্র করে দেখাচ্ছি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা আছে, 3 লক্ষ টাকা আছে। আপনি এই প্রথম 1 লক্ষ টাকা দিয়ে একটা ট্রেড নেবেন, দ্বিতীয় 1 লক্ষ টাকা দিয়ে একটা ট্রেড নেবেন। 2টা ট্রেড আপনি এট এ টাইম নিতে পারবেন, অসুবিধা নাই। এই 1 লক্ষ টাকাটা আপনার ব্যাকআপ হাতে থাকবে, এভারেজ করার জন্য না। বলতেছি কি করার জন্য, এভারেজ না, ট্রেডিং এভারেজ বলে কিছু নাই। প্রফিট অর স্টপ লস, প্রফিট অর স্টপ লস, মাথায় একদম গেঁথে নেন, প্রফিট আর স্টপ লস। এভারেজ বলে ট্রেডিং এ কিছু নাই। কোনো ফান্ডামেন্টাল শেয়ারে যদি আপনি ট্রেড করে থেকে থাকেন তাহলে বাই চান্স 2-1 সময় আপনি এভারেজ করতে পারেন। ওকে, আপনার 2 লক্ষ টাকা এঙ্গেজ আছে, 1 লক্ষ টাকা হাতে আছে। এবার আপনার কাজ হচ্ছে এই 2টা ট্রেডের মধ্য থেকে, এই 2টা ট্রেডের মধ্য থেকে যে কোনো একটা ট্রেডকে কমপ্লিট হতে দেওয়া অথবা প্রফিটে উঠতে দেওয়া। কথাটা পার্থক্যর মানে কি বুঝতে পারছেন? প্রথমে বলছি একটা ট্রেডকে, এই 2টা থেকে যে কোনো একটা ট্রেডকে আইদার প্রফিটে উঠতে দেওয়া অথবা ক্লোজ হইতে দেওয়া। ক্লোজ হইতে দেওয়ার মানে হচ্ছে হয় আপনি প্রফিট বুক করে ফেলবেন অথবা আপনি স্টপ লস বুক করে ফেলবেন। তার মানে কি, এই 1 লক্ষ টাকা হয় 1,10,000 টাকায় পরিণত হয়ে আপনার হাতে ক্যাশ হয়ে গেছে অথবা 95,000 টাকায় 5,000 টাকা লস হয়ে আপনার হাতে ক্যাশ হয়ে গেছে, অর্থাৎ ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। এই ট্রেডটা ক্লোজ হয়ে যাওয়ার পরে আপনি আরেকটা ট্রেড নিতে পারবেন। অথবা যদি আপনার আরেকটা ট্রেড পেয়েই যান, খুব নিতেও ইচ্ছা করে যে পেয়েই গেছি, তার পূর্ব শর্ত হচ্ছে এই ট্রেডটা প্রথমে আগে প্রফিটেবল হইতে হবে। কারণ প্রফিটেবল হইলে যে সুবিধাটা হবে, ধরেন এই ট্রেডটা 1 লাখ টাকা দিয়ে নিছিলেন, এখন 1,05,000 টাকা চলতেছে, 1,05,000 টাকা। এবার 1 লাখ টাকা আপনার হাতে আছে, আপনি এইটা দিয়ে একটা ট্রেড নিয়ে ফেললেন। কোনো কারণে এই 2টা ট্রেডের থেকে যে কোনো একটা ট্রেড যদি এখন 5,000 টাকা কমেও যায়, আপনি কস্ট টু কাট রেশিওতে আপনি সেল করে 1 লক্ষ টাকা ক্যাশ করে বেরিয়ে আসতে পারবেন। তার মানে যখন একটা ট্রেড অলরেডি প্রফিটে উঠে গেছে, এখন আর লস হওয়ার কোনো চান্স নাই, স্টপ লস হয়ে গেছে আপনার কেনা দাম, তখন আপনি বাকি টাকা দিয়ে ট্রেড নিতে পারেন। কারণ এই টাকাটা, এই ট্রেডটা কিন্তু রানিং আছে, বাট এই রানিং ট্রেডটা লাইক হচ্ছে একটা ক্যাশ। কারণ আপনি যে কোনো দিন ক্যাশ করতে পারবেন। আমরা ক্যাশ কখন করতে পারি না? যখন আমরা লসে থাকি তখন আমরা ক্যাশ করতে পারি না, বাট লাভে থাকলে তো ক্যাশ করতে কোনো সমস্যা নাই, তাই না? তার মানে 2টা ট্রেড আপনি এট এ টাইম নেবেন। একটা ট্রেড আইদার প্রফিট অথবা লস বুক করে কনফার্ম হয়ে আপনি ট্রেড নেবেন, অথবা যদি আপনাকে 3টা ট্রেড এট এ টাইম নিতেই হয়, অ্যাটলিস্ট এই 2টা রানিং ট্রেড থেকে যে কোনো একটা ট্রেড আগে প্রফিটে উঠতে হবে, তারপর আপনি 3 নাম্বার ট্রেডটা নিতে পারবেন। এতে করে যেটা হবে, 3 ভাগের 1 ভাগ টাকা সব সময় আপনার পোর্টফোলিওতে ফাঁকা থাকবে। আমি আপনাকে বিস্তারিত মানি ম্যানেজমেন্টের কোনো কঠিন টপিক নিয়ে আসি নাই, এত টাকা রাখতে হবে, এই করতে হবে, 3 ধাপে স্টক কিনতে হবে, কিছু বলি নাই, কমপ্লেক্স কোনো কিছু বলি নাই। শুধু আমি আপনাকে বলছি এই একটা সিম্পল প্রসেস যদি আপনি ফলো করেন, 1/3 মানি অফ ইয়োর পোর্টফোলিও উইল বি অলওয়েজ ফ্রি।
ফ্রি যদি নাও থাকে অ্যাটলিস্ট ক্যাশ মোডে থাকবে, এনি টাইম আপনি সেল করতে পারবেন। এইটা আজকের পর থেকে শপথ করে মেনে চলেন, দেখেন আপনার কনফিডেন্স অনেক বাড়বে, ট্রেড ম্যানেজ করার ক্যাপাসিটি অনেক বাড়বে, আপনার প্রফিট এই কারণে যে আপনার ট্রেডে প্রফিট হবে সেটা বলতেছি না, বাট আপনি রিস্কটাকে অনেক অংশে কমিয়ে নিয়ে আসতে পারবেন। এনিওয়ে, এরপরের যে টপিক সেটাতে চলে যাই। এরপরের টপিক হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও না মিললেও আমরা ট্রেড নিয়ে ফেলি। চরম একটা ভুল, চরম একটা ভুল। আপনি যত বড় এক্সপার্ট ট্রেডারই হন না কেন, আমি একটা ক্ষুদ্র ট্রেডার, আমার চেয়ে ভালো আরো অনেক ট্রেডার আছে, আমার চেয়ে দুর্বল অনেক ট্রেডার আছে, যেই কোনো ট্রেডারের ট্রেডে স্টপ লস হয়, একদম অগপটে স্বীকার করতেছি। কোনো কোনো মাসে 10টার মধ্যে 2টা 3টা স্টপ লস হয়, যেটাকে আমরা বলি ভালো পারফরমেন্স। আবার বলছি, 10টা ট্রেডের মধ্যে 2 থেকে 3টা স্টপ লস হয়, ওইটাকে আমরা বলি খুব ভালো পারফরমেন্স। 10টা ট্রেডের মধ্যে 5টা উইন 5টা লুজ, এইটাকে বলা হয় এভারেজ পারফরমেন্স। আবারও বলছি, 10টা ট্রেডের মধ্যে 5টা উইন 5টা লস, এটাকে বলা হয় এভারেজ পারফরমেন্স। 10টা ট্রেডের মধ্যে 7টা স্টপ লস 3টা শুধুমাত্র উইন, এইটাকেও আপনি বলতে পারেন কোন রকম পারফরমেন্স। শুনে অবাক লাগতে পারে। এখন আপনি বলতে পারেন যে এটা কি গাধা নাকি, আপনি 10টা ট্রেড নিছেন, তার মধ্যে 7টাতেই লস হয়েছে, আপনার 3টাতে মাত্র প্রফিট হয়েছে, তাও আপনি বলতেছেন যে এটা কোন রকম পারফরমেন্স, এটাকে তো আপনি লস বলতে নারাজ। এটার কারণ হচ্ছে ট্রেডিং এর একদম বেসিক রুল। ট্রেডিং এর একদম বেসিক রুল হচ্ছে অ্যাট লিস্ট 1:2 রেশিওতে ট্রেড নেওয়া। অর্থাৎ আপনি যদি 50 টাকা দিয়ে কোনো একটা স্টক কিনেন, তার স্টপ লস যদি হয় 47 টাকায়, তার প্রফিট টার্গেট হইতে হবে 56 টাকা। অর্থাৎ লাভ হইলে 6 টাকা প্রফিট, লস হইলে 3 টাকা লস। 100 টাকাতে একটা স্টক কিনবেন, টার্গেট হবে 110 টাকা, স্টপ লস হবে 95 টাকা, লস হইলে 5 টাকা লস, লাভ হইলে 10 টাকা লাভ। অর্থাৎ মূল কথা 1:2 অনুপাত কিংবা তার বেশি, এই রেশিওতে আপনাকে প্রত্যেকটা ট্রেড এক্সিকিউট করতে হবে। এখন 1:2 অনুপাতে এক্সিকিউট করতে হবে দেখে আপনি আন্দাজে 100 টাকাতে একটা কিনলেন, মনে মনে ধরে রাখলেন 95 টাকার নিচে গেলে আমি লসে সেল দিয়ে দিব, 110 টাকায় গেলে আমি প্রফিট নিয়ে নিব। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না, থিওরিটিক্যাল না কিন্তু ব্যাপারটা। চার্টের মধ্যে আপনাকে দেখে বুঝতে হবে যে কোন স্টকটার স্টপ লস কোথায়, কোন স্টকটার স্টপ লসের বিপরীতে টার্গেটটা কত উপরে। যেইটার মধ্যে আপনি দেখবেন যে 1:2 সাপোর্ট করতেছে, অন্তত পক্ষে 1:2 সাপোর্ট করতেছে, শুধুমাত্র সেই ট্রেডটাই আপনি নেওয়ার জন্য সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ ওই ট্রেডে আপনি যতই শিওর হন, যতই আপনার ভালো লাগুক, আপনি শিওর এই ট্রেডটা 4 টাকা বাড়বে, কিন্তু স্টপ লস 6 টাকা নিচে, মানে আপনার প্রফিট হইতে পারে অল্প, লস হইলে লস হবে বেশি, 100% শিওর থাকলেও কখনো ওই ট্রেড নেবেন না। যদি আপনি এই একটা রুল ফলো করতে পারেন, তাহলে 7টা ট্রেড লস, 3টা ট্রেড প্রফিট হইলেও আপনার 1 পয়সা লস হবে না। আপনি হিসাব করেন বাকিটা ক্যালকুলেটরে, 7টা ট্রেড লস এবং 3টা ট্রেডে প্রফিট হইলেও আপনার কোনো লস হবে না। আর স্বাভাবিকভাবে আপনি যদি অ্যানালিসিস স্বাভাবিক লেভেলেও বুঝেন, আপনার মধ্যে যদি ট্রেডিং সাইকোলজি ঠিকঠাক থাকে, আপনি তো 10টার মধ্যে 3টা মানে প্রফিট করবেন না। কেউ কিছু না বুঝে 10টা ট্রেড নিলেও কিন্তু কাকতালীয় ভাবে 2-3টাতে প্রফিট হয়ে যায়। ইটস ট্রু, আপনি নিলেও হবে, বাট সেটা দিয়ে আপনি মেজার করতে পারবেন না। আপনার তো সবসময় 10টার মধ্যে 3টাতে প্রফিট হবে, 7টাতে লস হবে তা না। আপনি অ্যাভারেজ ট্রেডার হইলেও 5টা হবে, বাট 5টা যখন হবে, আপনার লাভ হবে 5 দুগুণে 10 টাকা, লস হবে 5 অক্কে 5 টাকা, আলটিমেটলি 10 - 5 টাকা প্রফিট থাকবে। সো 1:2 রেশিও মেনটেন করেই আপনাকে ট্রেড নিতে হবে। আদারওয়াইজ রিস্ক রিওয়ার্ড রেশিও না মেলা পর্যন্ত ট্রেড নিয়ে আপনি যতই শিওর থাকেন, স্টকটা আপনার যতই পরিচিত থাকুক, যতই নিউজ থাকুক, অনেকে বলে মার্কেটে প্রচুর সাউন্ড আছে, স্টকের নাকি আবার সাউন্ড থাকে, ওই সাউন্ডে নাকি স্টক অনেক বেড়ে যায়। এনিওয়ে, যেটাই আপনি বিশ্বাস করেন, আমি কখনো নিউজ ট্রেড করি না বা ফলো করি না, বাট আপনি যেই প্রসেসেই যান না কেন, 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিও না মেলা পর্যন্ত ট্রেড সিলেক্ট করবেন না। এন্ড ফাইনাল লাস্ট ওয়ান, সবচেয়ে মানে নেগলিজিবল বাট সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রফিটে গেলে হোল্ড না করে সাথে সাথে সেল করে দেওয়া। এটার মেজর কারণ হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় একটা স্টক কেনার পর সেই স্টকটার প্রাইস ফল করে। একটা স্টক 25 টাকা দিয়ে কিনছেন, পরবর্তীতে স্টক কমতে 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 23 টাকায় গিয়ে অনেক দিন 1 মাস আপনাকে ভুগালো। এবার স্টকটাতে মোমেন্টাম আসলো, 23 টাকা থেকে স্টকটা বেড়ে 26 টাকা হয়ে গেছে, আপনার 1 টাকা প্রফিট। আপনি চিন্তা করতেছেন, ধুর এতদিন ধরে এত লসে আছি, 1 টাকা প্রফিট পাইছি, এবার আমি নিয়ে নেই। বাট যেদিন আপনি 25 টাকা দিয়ে কিনছিলেন, চার্টে অ্যানালিসিস করছিলেন, সেদিন আপনি ঠিকই দেখছিলেন যে স্টকটার টার্গেট 30 টাকা, কিন্তু ওই যে একটা মাস আপনাকে ওয়েট করতে হয়েছে, লস
চোখে দেখতে হয়েছে, যেই কারণে আপনার সাইকোলজি চেঞ্জ হয়ে গেছে। এইবার স্টকটা নিচ থেকে আলটিমেটলি স্টকের নিয়ম অনুযায়ী ঘুরছে, সে 30 টাকাতে যাবে, কিন্তু আপনি 26 টাকাতে সেল করে দিলেন বিরক্ত হয়ে। অথচ আপনি এটা খেয়াল করলেন না যে স্টকটা তো অলরেডি লাভে আছে। স্টক লাভে উঠলে যেটা করতে হয়, স্টপ লস ট্রায়াল করতে হয়। স্টপ লস আগে ছিল 23 টাকা, এবার স্টক 26 টাকায় উঠছে, স্টপ লসটাকে উঠিয়ে আপনি কস্ট টু কাট করে দেন, মানে 25 টাকা দিয়ে কিনছেন, স্টপ লসটাকেও 25 টাকায় নিয়ে আসেন। আপনার যদি লস হয় পরবর্তীতে, আপনি তখন থাকবেন না, বাট স্টপ লসটাকে ট্রায়াল করে উপরে তুলে স্টকটাকে তো আপনাকে সময় দিতে হবে, এটাকে প্রফিটে যাওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে। বাট একটা স্টক প্রফিটে গেলে আমরা সাইকোলজিক্যালি সেইটাকে বিয়ার করতে পারি না। লসে গেলে মাসের পর মাস হোল্ড করতে পারি, বাট প্রফিট হয়ে গেলে সেটাকে আমরা হোল্ড করতে পারি না। এই টেন্ডেন্সি, এই মেন্টালিটি আমাদেরকে বাদ দিতে হবে। এইবার এই পর্যায়ে এসে আমি 16টা পয়েন্ট বলেছি, আপনি স্ক্রিনশট নিতে পারেন, আমি বিস্তারিত আলোচনা করেছি। আপনার কাছে আমার প্রশ্ন, একদম ফ্র্যাঙ্কলি প্রশ্ন, অনেস্টলি উত্তর দিবেন, এই 16টা ভুলের মধ্যে একটা হইলেও, একটা না, আমি খুব ভালোভাবেই জানি এই 16টার মধ্যে 80% ভুলই আমরা সবাই করি। 80% ভুল আমরা এখান থেকে মোটামুটি সবাই করি, অল্প কিছু মানুষ বাদে। বাট আপনি আমাকে কমেন্ট করে রিপ্লাই দিবেন, দিয়েন আর কি, যদি আপনার সময় থাকে, যদি আপনি প্রচুর ব্যস্ত না হন, যে এই ভুলগুলো আপনার হয় কিনা। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি কোনো একটা ট্রেডে বা কোনো একটা ইনভেস্টমেন্টে 30, 40, 50% লসে পড়ে গেছেন, বাট এই ভুলগুলোর কোনো একটা ভুল আপনি করেন নাই। আপনি যদি আমাকে দেখাইতে পারেন, আপনি বুকে হাত দিয়ে লিখবেন জাস্ট, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে ফ্রিতে 1-to-1 ট্রেনিং এর সুযোগ দিব। আবারও বলছি, আমি আপনাকে ফ্রিতে 1-to-1 ট্রেনিং করাবো, যদি আপনি আমাকে প্রমাণ দিতে পারেন এই 16টা ভুল থেকে একটা ভুলও আপনি করেন নাই, কিন্তু আপনার পোর্টফোলিওতে আপনি 30-40% লসে চলে গেছেন। আপনি 5-7% লসে যাইতে পারেন, বাট কখনোই আপনি বড় লসে যাবেন না যদি এই 16টা ভুলের কোনো একটা ভুল আপনি না করে থাকেন। সো আজকের ভিডিওতে আমার মূল টার্গেট এটাই ছিল যে ট্রেডিং এ আমরা কি ভুল করি সেইটা আপনাদের সামনে তুলে ধরার। আপনি একটু আপনার নিজের সাথে মিলিয়ে দেখেন যে আসলে এটা রিয়েলিস্টিক হয়েছে কিনা, আপনার সাথে আপনি রিলেট করতে পারেন কিনা। আপনারা জানেন আমি টেকনিক্যাল অ্যানালিসিসের কোর্স অফার করে থাকি। যদি কারো টেকনিক্যাল অ্যানালিসিস শেখার আগ্রহ থাকে কিংবা মান্থলি বেসিসে ট্রেডিং পরামর্শ নেওয়ার কোনো আগ্রহ থাকে, তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ করতে পারেন। আর যদি প্রয়োজন না মনে করেন, কোনো অসুবিধা নেই। বাট আমি আজকে আপনাদের এই ভিডিওতে যেই 16টা ভুলের কথা বললাম, একটু নিজের সাথে রিলেট করার চেষ্টা করেন, একটু চোখ বন্ধ করে চিন্তা করেন যে এই ভুলগুলো আপনি কতবার করেন, প্রত্যেকটা ট্রেডের সময় এই ভুলগুলো হয় কিনা, এবং এই ভুলের এই রুলগুলো আপনি কোথাও একটা লিখে, আপনি যেইখানে বসে ট্রেড নেন, সেটা আপনার অফিস হইতে পারে, আপনার বাসা হইতে পারে, বাইরে হইতে পারে, সেই ওয়ার্ক স্টেশনে, সেই জায়গার কোনো একটা জায়গায় আপনি প্রিন্ট আউট করে এই রুলগুলো একটু টানিয়ে রাখার চেষ্টা করেন। খুব বেশি কষ্ট হবে না, 2 টাকা দিয়ে একটা জাস্ট প্রিন্ট করবেন। প্রিন্ট করাটা ইম্পর্টেন্ট, আপনি এটা অনলাইনে রেখে দিবেন না। প্রিন্ট করে আপনার ট্রেডিং সেটআপের সামনে আপনি ওইটাকে টাঙিয়ে রাখেন। একটা কাজই আপনি মেনটেন করেন যে ট্রেড নেওয়ার সময় কালকে থেকে এই 16টা পয়েন্ট একবার পড়বেন। এই 16টা পয়েন্টের কোনো একটা করতেছেন কিনা সেটা এনশিওর হয়ে পরবর্তীতে আপনি এই 16টা পয়েন্টের কোনো ভুলই যাতে আপনার না হয়, মেক শিওর করে আপনি ট্রেডটা নেন। এই প্র্যাকটিসটা আপনি 1 টানা 3 মাস করেন, আপনার ট্রেডিং ক্যারিয়ারে পরিবর্তন হয় কিনা 3 মাস পর আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। ভুল হলে আপনি আমাকে গালি দিয়েন, কোনো অসুবিধা নেই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।